জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামায়াত মুখোমুখি, সমঝোতার নতুন উদ্যোগ ৯ দলের। আমরা এই আলোচনাটার জন্য একটু অতিথি যুক্ত করে নিই। শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, একই সঙ্গে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সেন্টার ফর সিভিল রাইটস এর মহাসচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আর শুরুতে আমরা একটু ছোট করে যদি একটু জেনে নেই, শামসুজ্জামান দুদু, জামায়াতের আপত্তির মুখে আপনারা কি আপনাদের অবস্থান থেকে সরে আসবেন? এই যে ৯ দলের যে উদ্যোগ, তারা কাছাকাছি আনার চেষ্টা করছে, বিশেষ করে জুলাই সনদ প্রশ্নে সমঝোতার জন্যে। এখন যেমন আইনি যে বাধার কথাগুলো বলছেন, সেই বাধাগুলোতে আসলে সেখান থেকে বিএনপি সরে আসা সম্ভব কিনা? আমার কাছে মনে হয় না। জি, বাধাটা থাকবে, সেটা অতিক্রম করতে হবে। জুলাই সনদ নিয়ে আমাদের পূর্বতন অবস্থানে এখনো পর্যন্ত আমরা আছি। আজ জুলাই সনদ কোনো বাধা বলে মনে হয় না, এটা সদিচ্ছার ব্যাপার। আমরা সবকিছু টেবিলে মীমাংসা করলে সব শেষ হয়ে যাবে এমনও। যেমন আপনাকে একটা কথা বলি যে আগামী জাতীয় সংসদের নির্বাচন, যারা পার্লামেন্টে আসবেন, জুলাই সনদ নিয়ে পক্ষে অথবা বিপক্ষে যাই কথা হোক না কেন, গণঅভ্যুত্থানে যারা দীর্ঘদিন কাজ করেছেন, বিশেষত 16 বছর 17 বছর ধরে, তারা জুলাই সনদের বা জুলাইয়ের যে অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের পিছু পা হবে, এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য জুলাইয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সদিচ্ছাটা। সেই সদিচ্ছাটা নিয়ে যারা আগামী নির্বাচনে যাবেন এবং তারা যদি জয়লাভ করেন, পার্লামেন্ট এবং সরকার গঠন করেন, তাহলে আমার কাছে মনে হয় না যে কোন রকম কোনো কিছু আটকানো সম্ভব হবে। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ৯ দলের এই আলোচনার টেবিলে জামায়াতের আসলে কি অবস্থান হবে? বিএনপি বলছে যে আইনের ভেতরে থেকে যে কোনো পদ্ধতি তারা মেনে নেবে, সেই আঙ্গিকে যদি প্রশ্ন করি। ধন্যবাদ। দুদু ভাই যেটা বলেছেন, ওটা সম্মানের সহিত ওনার উত্তরটা আগে দিই, যে অতীত ইতিহাস বড় খারাপ, কেউ কথা রাখেনি। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কবিতার মতো 33 বছর কাটলো, কেউ কথা রাখেন। 91 সালে যদি আমরা বলি, 91 সালে একটা ইলেকশন হলে সাবেক প্রধান বিচারপতি, উনি অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। একটা আইডিয়াল ফর্ম হলো নির্বাচনের। সে আইডিয়াল ফর্ম থেকে কিন্তু আপনি 4 বছর পরেই বের হয়ে গেলেন মাগুরা বাই ইলেকশনে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করতে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের 2 টার্ম ইলেকশন হলে 2006 সালে আবার সেখান থেকে বের হয়ে যাওয়া হলো। আর 2008 সালের পর আওয়ামী লীগ এসে 15 অ্যামেন্ডমেন্টের দ্বারা পুরো কনস্টিটিউশনকেই চেঞ্জ করে দিলেন। আর আমি 71 থেকে টানতেছি না। তার মানে আরো একটা কথা বলে দিই, দুদু ভাই ভালো জানেন, 90 সালে কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য সবাই মিলে সাইন করেছিলেন। তাকে লিগাল কোনো বেসিস দেওয়া হয়নি বলে পরবর্তী কোনো সরকার ওই সর্বদলীয় ছাত্র ঐক্যের যে সর্বদলীয় ঘোষণা, তাকে বাস্তবে রূপ দেয় নাই। তা আজকে জুলাই চার্টারকে যদি সবাই মিলে একটা লিগাল বেসিস দেওয়া না হয়, তাহলে এই আস্থার জায়গাটা নেই। আরো একটা জিনিস দেখেন, 91 সালে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কোনো আস্থা নাই। সেই জন্যেই 91 সালে 6 ডিসেম্বর যখন এরশাদ সাহেবের পতন হলেন, তখন কিন্তু বললেন যে কোনো রাজনৈতিক দল না, এই নিরপেক্ষ লোক হবে কে প্রধান বিচারপতি, শাহাবুদ্দিন আহমেদ। তার মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থা সবসময় ছিল, আছে। এখন এই জায়গা থেকে যদি বিএনপি বলে যে না, যে ইলেকশনে আসবে সেই করবে, এটা সদিচ্ছার ব্যাপার, তাহলে একটু কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। কেন? বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল এবং দেশের মানুষ ভাবতেছে ওনারা তো ইলেকশন দিলেই চলে আসবে, তো ইলেকশন আগে। আসলে এটা শাসকের পরিবর্তনের জন্য তো জুলাই আন্দোলন হয়নি, শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য।
আর জুলাই ম্যান্ডেটটা হচ্ছে শাসনতন্ত্রের। তার মানে এখনো সেই সেই কারণে- অবিশ্বাস আসলে আছে 9 দলের উদ্যোগ নিয়ে। সোহরাব হাসান, আপনি কি মানে মনে করেন, কি ভাবছেন? কারণ এই 9টি দলের যে উদ্যোগ যদি ব্যর্থ হয় তাহলে তো সেটা মানে একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে অনেকে আশঙ্কা করছেন। ধন্যবাদ। শাহরিয়ার কবির এবং শামসুজ্জামান দুদু ভাই যে কথা বললেন তাদের অবস্থান থেকে বলছেন, কিন্তু আপনি যে প্রশ্ন করলেন, আমি মনে করি না যে 9 দলের উদ্যোগ ব্যর্থ হবে বা বিএনপি জামায়াতে ইসলাম এখন একেবারে মুখোমুখি, যে তাদের মধ্যে দেখা কি বলে মুখ দেখা হচ্ছে না, কেউ কারোর কথা বলছেন না, জি। তা তো নয়। ব্যাপারটা হচ্ছে কিন্তু আমরা আগামী রাজনীতির মাঠে নির্বাচনে কিন্তু দেখছি যে না মূল হচ্ছে যে আগামী নির্বাচনই হচ্ছে সবার লক্ষ্য। সেই নির্বাচনে জয় পরাজয়ের, শাহরিয়ার কবির বলছিলেন যে সেই নির্বাচনে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি জয়ী হবে। বিএনপি জয়ী হওয়ার পর কি করবে? এই যে জয়ী হওয়ার পর অতীতে কথা রাখেনি কেউ, ভবিষ্যতে রাখবে কি না এ নিয়ে তো একটা প্রশ্ন, সন্দেহ, সংশয় থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু বড় দল হিসাবে বিএনপির দায়িত্ব অন্যদের আস্থায় নিয়ে আসা, এবং বিএনপি অনেক করেছেও। প্রথম দিকে কিন্তু বিএনপি প্রায় এই জাতীয় ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবের বিরোধিতা করেছিল, অনেক প্রস্তাবকে সরাসরি নাকচও করেছে। পরবর্তীকালে বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে, আমি বলবো ছাড় যদি না বলি, অনেক তার অবস্থান থেকে সরে এসেছে। জামাত ইসলামী কিন্তু প্রথম বলছিল হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ। এখন আবার দুটোর পক্ষে, যেহেতু সংবিধান বিশেষজ্ঞের কথা বলছেন যে তারা এই প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ। আসলে আমরা গণতন্ত্র চাই কিনা? যদি গণতন্ত্র চাই, গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র নয়, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ উভয়ের গণতন্ত্র। কিন্তু আমরা 54 বছরে এই দৃষ্টান্ত দেখাতে পারিনি। যারা যে কোনোভাবে একেবারে সুষ্ঠু ভোট করে হোক অথবা কারচুপির ভোট করে হোক ক্ষমতায় যেয়ে তারা মনে করেছে দেশটা তাদের। আবার যারা বিরোধী দলে গিয়েছেন তারা ফলাফল মানেননি। কখনো বলা হয়েছে যে এটা সূক্ষ্ম কারচুপি, কখনো বলা হয়েছে স্থূল কারচুপি। আর গত 3টি নির্বাচনে তো বিরোধী দলকে জায়গায় দেওয়া হয়নি। এখন আমার ধারণা যে এক সমস্যার সমাধান হবে। শুধু এখানে 9 দল উদ্যোগ নিয়েছে তা না, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের 4 জন নেতা যাচ্ছেন। তারা কি শুধু সেখানে জাতিসংঘ নিয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন না? জি, নিশ্চয়ই বলবেন। এবং প্রধান উপদেষ্টা হয়তো এটি দেখাতে চাচ্ছেন যে যারা তাকে এই সরকারকে নিয়ে এসেছে তাদের মধ্যে এখনও একটা সম্প্রীতির সম্পর্ক, একটা আস্থার সম্পর্ক আছে। আর রাজনৈতিক বিএনপি, জামাত ইসলামী সহ মাঠে যে দলগুলো আছে বা তারা দাবি দেওয়া নিয়ে করেছে, করতেই পারে, বরং তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে জনগণের সমস্যা না হয়। এই যে তারা বৃহস্পতিবার যে কর্মসূচি পালন করলেন সেটা শুক্রবার করলে বা শনিবার করলে কিন্তু মানুষের ভোগান্তি কম হতো। এখন যে রাজনৈতিক দল বা দলগুলো মনে করে যে জনগণের স্বার্থ রক্ষাই তাদের দায়িত্ব, তাহলে জনগণের কষ্ট দেবেন কেন অহেতুক? যেটা পরিবর্তন করা যেত। আমি মনে করি যে অতটা হতাশ হওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোর প্রতি এখনো আমাদের আস্থা আছে, তারা একটা ঐকমত্যে পৌঁছতে পারে। কোনো প্রশ্ন আমার অতিথির কাছে আপনি করতে চান? প্রশ্ন মানে কি, আমি তো এখনো পর্যন্ত মুখোমুখি অবস্থায় দেখি না যে তারা যার রাজনৈতিক দর্শন অনুযায়ী। কিন্তু পলিটিক্যাল যে মানে সম্মেলনগুলো হচ্ছে বা যে এক ধরনের হচ্ছে কি, রাজনৈতিক নেতারা মাঠে যখন বক্তৃতা দেন তার কর্মীদের উজ্জীবিত করার, জনগণকে আশ্বস্ত করার, অথবা জনগণের প্রতিপক্ষের প্রতি তারা ঝুঁকে না যায় আর সেটা নিশ্চিত করা বা এক ধরনের নিজের পক্ষে নিয়ে আসা। তো এটি জামাত ইসলামী করবে, বিএনপি করবে, এনসিপি করবে। আবার ধরেন এতদিন ধরে নেওয়া হয়েছিল এনসিপি জামাত যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে আছে, তারা আবার বলে দিয়েছে যে আমরা নিম্নকক্ষে আনুপাতিক ভোট চাচ্ছি না। তো সুতরাং এক ধরনের টানাপোড়েন আছে, কিন্তু এই টানাপোড়েনটা এমন অবস্থায় নেই যে এটা কাটানো সম্ভব না। তবে এক্ষেত্রে আমাদের ধারণা ছিল যে সর্বশেষ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাহলে এই যে
প্রলম্বিত হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, এটা তাতে কেন? তাতে জনগণের মধ্যে একটা মানে এটা কি কোনো এটা কি পলিটিক্যাল কারণে? আপনি যেটা বললেন যে না, উজ্জীবিত, এখানে আমি শামসুজ্জামান বলবো দুদুকে যে একটু যুক্ত করি। অন্তর্বর্তী সরকারের এক ধরনের দোদুল্যমানতা কাজ করেছে, জি। তারা কোনো ব্যাপারে দৃঢ় হতে পারেনি। জি, শামসুজ্জামান দুদু, এটা নিয়ে এত টানাপোড়েন কেন তৈরি হচ্ছে বলে মনে করেন? কারণ ঐক্যমত্য কমিশনে তো সব দলগুলো বসছে, দীর্ঘ সময় ধরে আলাপ হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে। এটা আবার মানে ওই কক্ষের বাইরে চলে এলো কেন? রাজপথে কেন আসতে হলো? কি না কি না, কারণ? কোনো বাইরে তো যায় নাই। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে ভাববেন, কথা বলবেন, তারা এগোতে চাবেন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিশেষত বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা স্বৈরতন্ত্রকে বিদায় করেছে, তারা কিন্তু তাদের মতো করেই কথা বলবেন এবং এগোবেন। কিন্তু স্বৈরতন্ত্র কোনোভাবে লাভবান হোক তারা তো এটা চাবেই না। যেমন একটা জিনিস আমি বলি, সদিচ্ছার কথা বলার পরেও জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, একই প্রশ্ন যদি আপনাকে করি আমি, যে এটা আসলে বাইরে আসতে হলো কেন? এটা কি মানে এই পিআর ইস্যু, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো কি আপনাদের যে অবস্থান, এটা কি শুধু দলীয় স্বার্থের জন্য, মানে দলীয় কারণে? না, দেখেন, প্রথম জিনিস হচ্ছে আমার বিজ্ঞ সাংবাদিক বন্ধু উনি যেটা বললেন, আচ্ছা আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? এই সরকার যে ইলেকশন করবে, সমস্ত দল যদি জুলাই সনদ আগে বাস্তবায়ন না হয়, লিগাল ফ্রেমওয়ার্ক তা না হয়, কিসের ভিত্তিতে আপনি ইলেকশন করবেন? যেমন আপনাকে দুইটা উদাহরণ দিই। 106-এ রাষ্ট্রপতি কখন এটা যেতে পারে? আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে, আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে। আর কখন চাইতে পারে? জরুরি অবস্থা জারি হলে সে কি জরুরি অবস্থা কালীন সময় একটা সরকার গঠন করতেই পারে। কিন্তু 106-এ বাংলাদেশে যখন এখন বলা আছে শুনানি করে আপনাকে 106-এ ওপিনিয়ন দিতে হবে। আপনি দেখেন যে সুন্দর, আমি যদি একটু খালি আপনাকে একটু বলে দিই, এখানে লেখা আছে স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর। আপনি সবাই জানেন 5 তারিখের পর অ্যাপেলেট ডিভিশনে সমস্ত বিচারপতিগুলো পালিয়ে গেল। তারা সাইন করলেই একটা জিনিস ভ্যালিডিটি হবে না। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট কি কনস্টিটিউশনের বাইরে যে কোনো অর্ডার দিতে পারবে? না, তারা সেটা পারবে না। তাহলে এই গভর্নমেন্টের, আমরা যেটা বলছি জনগণের ম্যান্ডেটের সরকার, এটা তো একটা লিগাল ফ্রেমওয়ার্ক আসতে হবে। আর একটা জিনিস বলা হয়, যেমন দেখেন ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, এগুলো কিন্তু কোনোটাই কনস্টিটিউশনের পার্ট না, বিকজ আনকডিফাইড কনস্টিটিউশন ইউকেতে। তা আমাদের এখানে আমরা বলতেছি কনস্টিটিউশন আছে, হারাস 2/3 অফ দ্য কনস্টিটিউশন এখন অকার্যকর হয়ে গেছে। তাহলে সেই জায়গায় আপনি যদি জুলাই সনদকে ভিত্তি না দেন, কোনো লিগ্যাল বেসিস না দেন, পাস না করান, এই যে গণভোটের কথা বলা হচ্ছে, এটা যদি না করেন, তাহলে কি হবে? তাহলে আপনি নির্বাচনটা কিসের উপর ভিত্তি করে করবেন? আচ্ছা, সেকেন্ড কথাটা হলো আইনি ভিত্তি না দেওয়ার কথা কেউ তো বলেছে বলে মনে হয় না। না না না, আমরা বলছি যে এই ভিত্তিটা আগে দিতে হবে। যেটা বলা হচ্ছে যে ইলেকশনের পরে পার্লামেন্টে দিবে, এইটা তো এই জন্যই তো আমরা আজকে আগে দেওয়ার ব্যাপারে বিএনপির আপত্তি আছে বলে মনে হয় না। তারা বলছে সাংবিধানিক আদেশ দিয়ে এটা হতে পারে। হ্যাঁ, আমরা এই কথাটা বলছি, সাংবিধানিক আদেশ যদি দেন, আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ারে দেন, তাহলে এটা গণভোটে যেতে হবে। জামাত ইসলামের প্রথম প্রস্তাব কিন্তু হয় সাংবিধানিক আদেশ অথবা গণভোট। তাহলে আপনারা কি সেই অবস্থান থেকে সরে আসছেন? না না, আমরা সেই অবস্থায় আছি। এবং আপনাকে একটু না না, আপনার অথবা ছিল কিনা আপনাদের প্রথম প্রস্তাব? এটা আপনাকে বলে দিই, আমরা জুলাই মাসে একটা এই সেন্টার ফর সিভিল রাইটস থেকে একটা অনুষ্ঠান করেছিলাম সমস্ত আইন বিশেষজ্ঞ নিয়ে। সেখানে এই প্রস্তাবনটা প্রথম আসলো, যেটা ম্যাগনা কার্টার মতো একটা সাংবিধানিক আদেশ দিতে হবে, সেটা হচ্ছে দেওয়া যেতে পারে, এবং সেই আদেশটা গণভোটে দিতে। তখন প্রশ্ন হলো যে গণভোট করলে তখন অনেক টাকা লাগবে। সেই সময় আমি প্রথম প্রস্তাব করেছিলাম গণভোটটা যেদিন আপনার সংসদীয় নির্বাচন হবে ওই একই দিনে আপনি গণভোট করেন, তাহলে তো আপনার আলাদা কোনো টাকা লাগতেছে না। আই এম ভেরি প্লিজ যে এইটাকে কি করছে আজকে এই ঐক্যমত কমিশন এটা গ্রহণ করছেন। কিন্তু কথা হলো যে এখানে একটা মারাত্মক ঝুঁকিতে কিন্তু আপনারা ঝুঁকিতে নিয়ে যাচ্ছেন কিনা এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। সেটা হলো, যদি গণভোটে এটা পাস না হয়, তাহলে আপনাদের সমস্ত প্রচেষ্টা, জাতীয় ঐক্যমত্যের প্রচেষ্টা এবং এই আন্দোলন সংগ্রামকে নাকচ করে দেওয়া হবে কিনা।
আপনি তো জানেন না জনগণ কি চায়। আপনাকে একটা জিনিস বলি, জনগণ যেটা চাইবে, আমরা আগে বল ভাই যেটা কোশ্চেন করেছিলেন, আমরা তো সবাই বলতেছি জনগণের জন্য করেছি। আর 5ই মানে 36শে জুলাই বা 5ই আগস্ট তার স্পিড বোধহয় এত ঠুনকো না যে এই গণভোটে হেরে যাওয়া হবে। 5ই আগস্ট 24-এ যে জনগণের অভিপ্রায় ছিল, আজকে সেপ্টেম্বর 2025-এ সেই অভিপ্রায় সেখানেই আছে, এটি ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমার কাছে এটা হয়তো আপনার সাথে দ্বিমত করতেছি, আচ্ছা, আমরা এই আলোচনাটা মনে হয় একটু সময় নিয়ে করি, আপনি কারণ বললেন না অনেক সরকার না, শুধু আমি বলছি যে যদি গণভোটে এটা পাস না হয় তাহলে কি হবে? তাহলে তো আরেক জটিলতা। যেটা জনগণ চাইবে সেটাই হবে, কারণ আপনি তো জনগণের উপর কিছু জোর করে চাপিয়ে দিতে পারেন না। ব্রেক্সিট সরকার চেয়েছিল ইউকেতে যে ব্রেক্সিট থেকে না এখন আমরা ইউনিয়নে থাকি, কিন্তু সরকার চায়, জনগণ চায়। স্বাগত, জনগণ যদি না চায়, একটা ছোট্ট বিরতি, জনগণ না চাইলে জোর করে তো আপনি একটা শামসুজ্জামান দুদুর কাছে আসবো এই পয়েন্ট থেকেই, কারণ ওনার বেশ মানে কিছু প্রশ্ন বা বক্তব্য আছে বলে আমার মনে হয়েছে। আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। শামসুজ্জামান দুদু, আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম সেটাই একটু কন্টিনিউ করতে চাই। মানে আপনার অনেক জায়গায় দ্বিমত আছে, সেটা আপনি আপনার মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল, একটু যদি কন্টিনিউ করেন, কারণ সনদের বাস্তবায়নে যদি আপোষ করতে হয় বিএনপি আসলে কতটা ছাড় দিতে বা রাজি বা দেবে কিনা। শামসুজ্জামান দুদু। আমরা কিন্তু সনদের ব্যাপারে স্পষ্ট করে আমার দল এর আগে কথা বলেছে, আমরা সেই অবস্থানে আছি। আমরা ছাড় দিয়ে হলেও সনদকে গ্রহণ করতে চাই, বাকিটা কার্যকর ভূমিকা রাখতে পারে পার্লামেন্ট। পার্লামেন্টের উপরে অন্য যে কোনো বিষয় স্থাপন করা হোক, এটা আমরা চাচ্ছি না। সনদ গুরুত্বপূর্ণ, সনদ ভূমিকা রাখবে, সনদ গণতন্ত্রের পক্ষের একটি বিষয়, এগুলো সব ঠিক আছে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা সামনে এনে সমস্ত রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করা, এটা একটি ভয়াবহ শূন্যতা সৃষ্টি করবে। কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদরা কথা রাখে নাই। এটি হচ্ছে যেমন 71-এর মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেছে আর মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেছে, আমি কোন পক্ষের মানুষ? অস্বীকারীদের, গণহত্যাকারীদের পক্ষের মানুষ কিনা? আমি কি সেটাকেও এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে আসবো কিনা? সেই হত্যাকাণ্ডের জন্য এখনো আমরা জাতির কাছে কেউ ক্ষমা চাই নাই। অনেকে ওই রাজনীতি কিন্তু করে, এখনো আছে। কেন এই প্রসঙ্গ বলছি? বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের অস্বীকার করে আর যাই হোক গণতন্ত্র বা রাজনৈতিক ক্রিয়াকর্ম সামনের দিকে এগোনো যাবে না, এটা করা ঠিক হবে না। যেমন শত শত বললে বলে হাজার হাজার আন্দোলন করে কেয়ারটেকার প্রতিষ্ঠা করেছে। সেই কেয়ারটেকারই এক সময় যারা প্রতিষ্ঠার প্রধান নেতৃত্ব দাবিদার, তারা এটা কবরস্থ করেছে। তারাই বাংলাদেশটাকে স্বৈরতন্ত্রের খাবার মধ্যে, এক সময় তো তাদেরকেও বিএনপি গিয়ে তাদেরকে দাঁড়িয়েছিল অনেকে। তো তাহলে কি আমি মনে করে নিব যে তারা এখনো সেই পন্থী? আসলে তো তা না। অবস্থার প্রেক্ষিতে, অবস্থার ঘটনা প্রবাহে অনেক অনেক ভূমিকা পালন করছে। সর্বশেষ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি কিনা, জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করি কিনা। যদি মনে করি তাহলে পরে যারা জুলাই সনদ বিশ্বাস করে তারা একটা সাধারণ নির্বাচনে জয়লাভ করবে, এটা নিঃসন্দেহ বলা যায়। আর যারা জুলাই সনদ বিশ্বাস করে না তারা কোনোভাবেই তারা জয়লাভ করবে না। তো জনগণের কাছে আমি যেতে আগে জুলাই সনদকে আঁকড়ে ধরে তাদের মতামতটা নিতে আমি কেন দ্বিধান্বিত, এটা আমার কাছে মনে হয়েছে।
সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে নির্বাচন যদি আমরা করতে ব্যর্থ হই, যে কোনো জুলাই সনদ অন্য যে কোনো প্রসঙ্গে সামনে এনে, তাহলে দেশ যে ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়বে, সেখান থেকে দেশকে রক্ষা করা আমার বিবেচনায় এটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমরা শুধু রাজনীতি করছি না, আমাদের বাইরেও একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যারা ভণ্ডুল করতে চায় স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন, যারা গণতন্ত্রে ফেরার জন্য যে মানুষ উন্মুক্ত, দেশবাসী উন্মুক্ত, সেটাকে ভণ্ডুল করতে চায়। সেই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে আমার বিবেচনায় অনেক বড় ধরনের ভুল হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয়েছে। আজকে তারেক রহমানও বলেছেন অদৃশ্য শক্তি নিয়ে সবাইকে সতর্ক থাকতে। মানে এই অদৃশ্য শক্তি আসলে কারা? স্পষ্ট, যারা স্বৈরতন্ত্রে পূজারী, যারা গণতন্ত্র হত্যাকারী, যারা লুটপাটকারী, তারা এখন মনে হচ্ছে যে আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। কখনোই না। পার্শ্ববর্তী একটি দেশ তাদের শুধু লালন করছে না, কোলে করে বসে আছে। দেশের মধ্যে প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা কতটুকু পরিষ্কার করতে পেরেছি? আমি তো বলবো 80% পারি নাই। তো এখন এই শক্তিকে আমরা চট করে বিদায় করে দিয়েছি, সবকিছু ঠিক হয়ে গেছে, এটা আমার মনে হয় এই সরকারের পক্ষে সম্ভব না। নির্বাচিত কোন সরকার যদি আছে, আর প্রথমে যে শব্দটা আমি ব্যবহার করছি, তাদের সদিচ্ছা থাকে, সদিচ্ছাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আইন করে যদি সবকিছু হতো, তাহলে কেয়ারটেকার তো এখন থাকতো, আমাদের বাংলাদেশের অনেক কিছু থেকে যেত। কিন্তু এই যে আমার 4th সংশোধনীর কথা উনি আলোচনায় নিয়ে আসলেন, তো শেখ মুজিবুর রহমানের কাছে মানুষ যে প্রত্যাশা করছে, তার ঠিক বিপরীত কাজটা করেছে। জামাত ইসলামের কাছে যে মানুষ যে কাজগুলো করেছিল 71 সালে, মনে করছিল তারাই স্বাধীনতার প্রথম দাবিদার হবে। কারণ ইসলাম সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকে, সে সময় সেটা হয় না। পরবর্তীতেও আমরা দেখেছি অনেক ঘটনা। সেই জন্যে আমার কাছে মনে হয়েছে মানুষের সদিচ্ছাটা যেমন গুরুত্বপূর্ণ, আর সকল ক্ষমতার উৎস জনগণ, এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। জি, সোহরাব হাসান, যেটা আমরা বিরতির মধ্যে আলোচনা করছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের সময় কোনো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি অনেকগুলো মানে বিএনপিকে বিশেষ করে সরাসরি বলি, বিএনপিকে যদি মানিয়ে না নিয়ে যদি এই নির্বাচনে যাওয়া হয়, তখন যদি একটা মানে বিএনপি যদি সেটার পক্ষে ভোট না দেয়, বিএনপি কর্মীরা, সেখানে দুদুভাইয়ের কথায় মনে হলো যে একমাত্র ঐক্যের উপাদান হচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি আসতে পারে, সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বরং হওয়া উচিত আমরা ঐক্যবদ্ধ থাকলে অদৃশ্য শক্তি উড়ে যাবে, অদৃশ্য শক্তি কোনো কিছু করতে পারবে না। আমরা যদি এটা ইতিবাচকভাবে দেখি, সেটা হচ্ছে অনেক বেশি রাজনৈতিকভাবে টেকসই হবে। আর এখন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলা শুরু করছে। বিএনপি বলছে যে জামাত যা করেছে তাতে স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটবে। জামাত বলছে যে বিএনপি যা করছে তারা স্বৈরাচারের সঙ্গে আঘাত করছে। এমনকি জাকসু নির্বাচনেও আমরা দেখলাম যে এক পক্ষ আর এক পক্ষকে অভিযুক্ত করছে যে স্বৈরাচারের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে কে বেশি ঐক্য করেছে, কে বেশি আঘাত করেছে। আসলে রাজনীতিতে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। এত নির্বাচন হয়েছে, এত সরকার পরিবর্তন হয়েছে, এত তত্ত্বাবধায়ক এসেছে, দলীয় গণতন্ত্র হয়েছে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন, যারা এখন আনুপাতিক হারে ভোটের কথা বলেন, সেখানে দলীয় গণতন্ত্র তো আরও টেকসই হবে, আরও সুদৃঢ় হবে। সেখানে জনগণের সার্বভৌমত্ব কতটা হবে? সুতরাং এক ধরনের মানে পারস্পরিক বোঝাপড়া, এখানে আপোষের বিষয় না, বোঝাপড়া এবং আস্থার সম্পর্ক সব কিছুই করে। গণভোটে আমরা ধরে নিলাম, গণভোটে এই জুলাই সনদ পাশও হলো, পরবর্তীকালে যারা সরকারে আসবে তারা যে সেটা রক্ষা যদি না করেন, তখন তো সবটা নাকচ হয়ে গেল। আর বাংলাদেশে একমাত্র বাংলাদেশে গণভোট 3টি গণভোট হয়েছে। একটি হচ্ছে জিয়াউর রহমানের সময়, আরেকটি হোসেন মোহাম্মদ এরশাদের সময়, আরেকটি হচ্ছে বিএনপি শাসনামলে 90-এর
90 স্বৈরাচারের সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাওয়ার। জি। তা প্রথম দুটি গণভোট নিয়ে কিন্তু প্রচণ্ড বিতর্ক আছে যে সত্যিকারভাবে মানুষ সেখানে ভোট দিয়েছে কিনা, না হলে ওই যেটা বলা হয় 80-86% ভোট কীভাবে পড়ে। আর শেষটি ছিল অনেকটা নিয়ম রক্ষার, কারণ সেখানে সব দলই, বিশেষ করে তখন যে প্রধান দলগুলো ছিল তারা ঐকমত্য ছিল যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা না, এই সংসদীয় ব্যবস্থায় ফিরে যাব। সুতরাং এরপর গণভোটটা ছিল আনুষ্ঠানিকতা, যেহেতু সংবিধানে তখন গণভোটের ব্যবস্থা ছিল। এখন এই গণভোটটা কি হবে, আনুষ্ঠানিকতা না সত্যিকারভাবে জনগণের মনোভাব দেখা? এখন সেক্ষেত্রে সেটা কেই করবে। যদি এমন হয় যে প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না, রাজনৈতিক দলগুলোও কিছু বলবে না এ ব্যাপারে, কারণ কিন্তু নির্বাচনের দিন হলে তো রাজনৈতিক দলগুলো না, সেটাই একটা প্রশ্ন, নির্বাচনের দিন এটা হওয়া সম্ভব কিনা। মানে বাংলাদেশে তো নির্বাচনের দিন 300 আসনের 300, ওটা একটা সিরিয়াস ইলেকশন, 300 প্রার্থীর যে প্রতিদ্বন্দ্বিতা, মানে 300 প্রার্থী তো না, অনেক 1000 বা তারও বেশি প্রার্থীর 300 আসনের যে প্রার্থীতা, যদি আমরা 5 জন ধরি তাহলে সেটা হবে 3-5-15, যদি 6 জন বা 10 জন ধরি তাহলে সেটা হবে 10 জন ধরলে হবে 3000। তখন প্রতিদ্বন্দ্বিতা হবে যে কে কাকে হারাবে, কে কাকে জয় ছিনিয়ে নিতে পারবে। সেখানে গণভোটটা কোন এসে পড়বে? এই গণভোট নিয়ে কেউ চিন্তা করবে? এমনকি আজকে যারা গণভোট দাবি করেছেন তাদেরও কিন্তু লক্ষ্য থাকবে তার প্রার্থীকে কিভাবে জিতিয়ে আনা যাবে। সেখানে আমার মনে হয় যে এখানে একটা জটিলতা তৈরি হবে। না হলে তো খুব ভালো, না হলে তো যদি পারস্পরিক আস্থা থাকতো তাহলে কোনো কিছুই দরকার ছিল না। আমরা নির্বাচন চাই, জনগণ যাকে ভোট দিবে তারা দেশ পরিচালনা করবে, কিন্তু এর অর্থ না যে তারাই শুধু দেশের মালিক জনগণ, এবং যারা বিরোধী দলকে ভোট দিয়েছে তারাও কিন্তু জনগণ। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা হলো যারা বিরোধী দলকে ভোট দিয়েছে সেই তাদের যে অধিকার সেটা পুরোপুরি নাকচ করা হয়, প্রত্যাখ্যান করা হয়, যে কারণে 4টি নির্বাচন আমরা বলি খুব ভালো হয়েছে। কিন্তু 4টি সংসদ কি ভালোভাবে চলেছে? প্রতিটি সংসদ অর্ধেক সময় বিরোধী দলের অনুপস্থিত ছিল, এবং সরকারি দল স্বাভাবিকভাবে তারা তাদের মতো করে আইন করেছে। সুতরাং আমরা সংসদকে কার্যকর করতে চাই কিনা, যেসব জুলাই সনদে যেসব শর্ত বা যেসব অঙ্গীকার করা হয়েছে তাতেও সদিচ্ছা না থাকলে, মন পরিষ্কার না হলে তাতেও কিন্তু সংসদ কার্যকর করা যাবে না, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনা যাবে না। আগে দলীয় গণতন্ত্র, সেটা আমরা কতটা মুক্ত হতে পারবো, দলের ভেতরে গণতন্ত্র, এই যে এত কিছু দলের ভেতরে গণতন্ত্র নিয়ে কিন্তু কোনো কথা। আমি তাহলে এই প্রশ্ন দিয়ে যদি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আচ্ছা দুদু ভাই শুনতে পাচ্ছেন, এর মধ্যে যদি একটু আমরা এটা একটু অডিওটা ঠিক করে নিই। শাহরিয়ার কবির, আপনি ব্যারিস্টার শাহরিয়ার কবির। আচ্ছা, আমি প্রথমেই আমার সম্মানিত বয়স্ক সাংবাদিক সাহেব যেটা বলছিলেন চাপিয়ে দেওয়ার কথা, সেখানে একটুখানি আমি একটু সংযোজন করতে চাই। দেখেন, গণপরিষদ ছাড়া কোনো গণপরিষদ গঠন না করে 72 সালে আপনি সংবিধান চাপিয়ে দিলেন। এই 72 সালের সংবিধান, সেটাকে 15 অ্যামেন্ডমেন্টের পর আদৌ সংবিধান আছে কিনা এটাই তো দেশের মানুষ চাচ্ছে না। এই সংবিধানই তো 5ই আগস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কারণ যে সংবিধানের আলোকে আপনি রাতের ভোট করলেন, ড্যামি ইলেকশন করলেন, রেফারেন্ডাম তুলে দিলেন, তাহলে সেই সংবিধানের কথাই যে দুদুভাই একটু আগে বললো যে সংবিধানের উপরে যেন জুলাই সনদকে দেওয়া না হয়, একটা অটোক্রেটিক কনস্টিটিউশনকে কি আপনি সবকিছুর উপরে রাখবেন কেমন করে? কিন্তু এই সরকার তো সংবিধান সম্মতভাবে এটা হচ্ছে একটা জোক, এটা দিস ইজ এ ফার্স্ট। কারণ এই কনস্টিটিউশনে কোথাও অন্তর্বর্তী সরকারের কোনো বিধান আছে? আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমি বললাম যে আমি আজ থেকে এই দেশের কিং হব, অতএব রাষ্ট্রপতির কাছে যে বললাম আমাকে শপথ দেন আমি রাজা হব, এই কনস্টিটিউশন আমি ডিফেন্ড করব। না, তাহলে ওই শপথের দিন সংবিধান সেটাই ভুল হয়েছে। এই সরকার একটা বিপ্লবী সরকার, এই সরকার এই সংবিধানের মাধ্যমে শপথ নেওয়ার কোনো সুযোগই নাই। না, কিন্তু তারা নিলেন কেন তাহলে? মানে এই সংবিধানের সমুন্নত রাখার শপথ নিয়েছেন তো। হ্যাঁ, এই ভুলটাই করে সেজন্য আমরা আজকে বলতেছি। দেখেন, আজকে একটা জিনিস বলি, সালাউদ্দিন ভাই, ওনাদের সালাউদ্দিন শাহরিয়ার ভাই
আমি একটু যোগ করে যে এই সংবিধানের কর্তৃত্বপরায়ণতার প্রবণতা আছে। এই সংবিধানে একদলীয় ব্যবস্থা করেছিল, তারপর একদলীয় থেকে বহুদলীয় ব্যবস্থা আসছে। তার চেয়েও যে বড় ভুলটা বা বড় অন্যায়, সেটা হচ্ছে সংবিধানের অপব্যবহার করা, আইনের অপব্যবহার করা, আইনকে দলীয় কাজে ব্যবহার করা। মনে রাখতে হবে যে সংবিধান জেফারসনকে ক্ষমতায় এনেছে বা তৈরি করেছে, সেই সংবিধান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও তৈরি করেছে। যে সংবিধান জওহরলাল নেহরুকে তৈরি করেছে, সেই সংবিধান নরেন্দ্র মোদীকেও তৈরি করেছে। সুতরাং সংবিধানে একমাত্র সমস্যা না, সংবিধানের বাইরের সমস্যাটা আমাদের দেখা উচিত। কিন্তু এই সংবিধান এখন যেটা আছে, সেই সংবিধান একটা বড় সমস্যা। এই বিষয়ে মনে হয় আপনিও অমত করবেন না। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তারপর এই সংবিধানের ভিত্তিতেই কিন্তু সরকার হয়েছে। না, এই সংবিধানের ভিত্তিতে সরকার হতে পারে না। সংবিধানের মধ্যে তো নাই। আপনি না থাকলে, আপনাকে যদি সংবিধানের মধ্যে না থাকে রাজা বানানো, এটাও আপনাদের একটু ভ্রান্ত ধারণা। সুপ্রিম কোর্টের রেফারেন্সটা একটা নির্বাহী আদেশ, এটা তো কোনো বিচারিক আদেশ না। বিচারিক আদেশ না তো ম্যান্ডেটরি না, ইনফোর্সেবল না, পরামর্শ আদেশ না। এটা একটা পরামর্শ। এবং আরেকটা জিনিস, সুপ্রিম কোর্ট কি কনস্টিটিউশনের বাইরে যে কোনো পরামর্শ দিতে পারে? না, যেটা সংবিধানে নাই তার বাইরে দিতে পারবে? এটা সংবিধানের ভেতর, এটা সংবিধান অনুমোদন করে কি করে না, এটা নিয়ে বিতর্ক মধ্যে থাকবে, সেটা ব্যাখ্যা দিতে হবে। এই ওনারা যে অর্ডারটা দিলেন অন্তর্বর্তী সরকার, এটা তো সংবিধানে নাই। আপনারা তো সেটা নাকচ করেননি, সুপ্রিম কোর্টের এই পরামর্শকে নাকচ করেননি যে এই পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা যায় না, সেটা তো বলেননি আপনারা। এটা আমরা বলতেছি ভাই, এটা আমরা সবসময় বলতেছি যে এটাকে চ্যালেঞ্জ করতে হবে না। কেন? এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট এ জুডিশিয়াল অর্ডার। জুডিশিয়াল অর্ডার না হলে তো আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। না, চ্যালেঞ্জে করব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে অ্যাপিলেট ডিভিশন তো চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্ট তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিতে পারে না। সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক অর্ডার দিতে পারে না, তারা পরামর্শ দিতে পারে। এবং আপনাকে একটা জিনিস বলি, পরামর্শটাও তো আমরা শুনলাম যে বিএনপির তরফ থেকে চাওয়া হয়েছিল সেই সময়। আচ্ছা, আমি আর সেটা জানি না, সেটা এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আছে, তাকে জিজ্ঞেস করুন। কিন্তু আমি নাগরিক হিসেবে বলছি, যদি সংবিধানের ভিত্তিতে সরকার হয়ে থাকে, তাহলে সংবিধানকে নাকচ করা যাবে না। এই সরকার সংবিধানের মধ্যে থেকে হয়নি, এই সরকার হচ্ছে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার। শপথ নিলেন সেদিন সংবিধানকে রক্ষা করার 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। না, শাহরিয়ার ভাই, আমার একটা প্রশ্ন, আমি আইনের লোক নই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি নাই হয় এই সংবিধানের অধীনে এই সরকার, ধরে নিলাম, কিন্তু যেদিন তারা শপথ নিলেন সেদিন এই সংবিধানকে রক্ষা করার শপথ নিলেন কেন? এটা তারা ভুল করছেন। এটা একটা বিপ্লবী সরকার। তো ভুল যদি করে ফেলেন, তাহলে সেই ভুলের দায় আসলে জনগণ নেবে কেন? ভুলের এই যে কথা হচ্ছে, ভুলটা সমাধান করা হবে কার মাধ্যমে? এই সনদের মাধ্যমে। এই সনদ যে স্বৈরাচারী সরকারকে প্রত্যাখ্যান করে এবং পরাজিত করে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সরকার যখন স্বৈরাচারী সরকারের সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সেটাকে আপনি কিভাবে বলবেন? আমরা এটাকে বাতিল করতে আমাদের কথা যে অবশ্যই না, অবশ্যই কোর্টের অর্ডারের মাধ্যমে কোনো যদি প্রমাণ হয়, যেমন এই প্রসঙ্গে দুদু ভাই যে বললো না, 71 সাল দুইটা জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক সমর্থন আর একটা হচ্ছে অপরাধ। অপরাধ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ আপনাকে আমি দোষী বলতে পারি। আইনের ভাষা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। আজকে আপনি নির্বাহী আদেশ দিয়ে কাউকে আপনি বাতিল করেন না। আজকে আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম স্থগিত আছে, আওয়ামী লীগকে বাতিল করেনি। যদি এই ট্রাইব্যুনাল ভাবে তার কার্যক্রম বলে দিচ্ছি, আদালত নির্দেশ দেওয়ার আগেই আপনি অধিকার তার হরণ করলেন কিনা? না না না, অধিকার না। আপনি একটা জিনিস, বাংলা ভাই ছিল, বাংলা ভাই হচ্ছে বোমা তৈরি করে সারা দেশে জুডিশিয়ারিতে বোমা ফাটাই দিয়েছিল। তার তো সমালোচনা করেছেন, আপনারাও তার সমালোচনা করেছেন কিনা? স্থগিত করা হয়েছিল। আপনি সন্ত্রাসী কার্যক্রম করবেন, আপনি তাহলে বাংলা ভাইয়ের প্রতি যে আচরণ করা হয়েছে সেটাকে ন্যায্যতা দিচ্ছেন, যেটা সঠিক ছিল। না না না, আমি বলতেছি বাংলা ভাই আর আওয়ামী লীগ একই জিনিস, সর্বমতকে স্বীকার করে না। হ্যাঁ, তাহলে 24-এ যারা গণহত্যা করেছে তারা অপরাধী, আর যারা 71-এ গণহত্যা করেছে তারা অপরাধী নয়?
71 সালে গণহত্যা করছে, যাদের বিচার হয়েছে, যদি কারো বিচার হয়ে থাকে সে অবশ্যই অপরাধী, যার বিচার হয়নি তাকে আপনি অপরাধী বলতে পারেন না, পারি না। আবার 24-এর যারা অপরাধ করেছে সেটাও বিচার। 24-এর ক্ষেত্রেও একই কথা কিনা, 24-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিনা? অবশ্যই প্রযোজ্য। সেজন্য তো আমরা বলছি আদালতের যদি অর্ডার দিয়ে আপনি যদি নিষিদ্ধ করেন আপনার সাথে পুরো একমত যে আদালত সর্বোচ্চ আদালত দ্বারা সেটি নির্ধারিত হতে হবে। এটা আমরা নিজেরাও বলতেছি। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কোনো আদালতে রিট হয়েছে পর্যন্ত? আপনার এই দুইটা জিনিস বলি, দল নিষিদ্ধের জন্য রিট করতে হয় না। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করে কোন দল মানবাধিকার বিরোধীতে অংশগ্রহণ করছে, তাকে ওনার ক্ষমতা আছে সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া। আর আপনি রিট করে তো রিট করে হয় না। 102 তে প্রথম কিন্তু এটা ছিল না, প্রথম কিন্তু এই ধারা ছিল না, পরবর্তী ধারা যোগ করেছে। কিন্তু তারপর কেউ না কেউ করছেন, তার কারোর তো অভিযোগ করতে হবে সরকারের পক্ষ থেকে হোক, যে কোনো পক্ষ থেকে। এখানে এটা বলি যে পরের ইস্যুতে আমাদের একটু যেতে হবে। শামসুজ্জামান দুদু, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, এবারে আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু যদি। আর দুদু ভাই একটু কথার একটা ভাই 1 মিনিট একটু উত্তর দিয়ে দিই। মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ না, এ নিয়ে এখন তর্ক করে লাভ নাই। কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করে বাম এবং মুসলিমকে নিয়ে বিএনপি গঠন করছে। অতএব এই জিনিসগুলো নিয়ে আমরা না যাই, আমরা দুই ভাই একই জায়গায় কথা বলে লাভ নেই, কারণ ওনাদেরও যা অবস্থা আমাদেরও তাই অবস্থা। শাহরিয়ার ভাই একটু ওনাকে সময় দিই। শামসুজ্জামান দুদু ভাই বোধহয় কানেকশনে খুব সমস্যা হচ্ছে। শামসুজ্জামান দুদু শুনতে পাচ্ছেন আমাদের? অনেক ধন্যবাদ ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির এবং শামসুজ্জামান দুদু। আমরা দুঃখিত ওনাকে আমরা শেষ পর্যন্ত আর কানেক্ট করতে পারিনি।